আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঈদ উল ফিতরের পরবর্তী পরিস্থিতিতে নতুন কিছু জিনিস আমাদের সামনে এসছে। বিমস্টেক সম্মেলন নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তাদের দেশের মুক্তি দিবস বলেছেন এবং যে বিষয়টি ইতিমধ্যে আলোচনায় এসছে, এটি শুধু বাংলাদেশের নয়, গোটা দুনিয়ার আলোচনার বিষয়। পৃথিবী জোড়া, পৃথিবীর যেসব দেশ থেকে তার দেশে পণ্য যায় সেগুলোর ক্ষেত্রে তিনি ট্যারিফ বৃদ্ধি করেছেন। বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্ন রকমের ট্যারিফ বৃদ্ধি করেছেন। বাংলাদেশের ক্ষেত্রে যে ট্যারিফটি বৃদ্ধি করেছেন সেটি ভারত এবং পাকিস্তানের চেয়ে বেশি ট্যারিফ বৃদ্ধি করেছেন। সেটি হচ্ছে 37%, যা একসময় 15% ছিল সর্বোচ্চ। সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্ট আমাদের দেয়া লাগতো না। আমাদের দেশ থেকে প্রায় $8 বিলিয়ন বেশি পণ্য আমেরিকায় যায়। এর মধ্যে $6.2 বিলিয়ন হচ্ছে আরএমজি, রেডিমেড গার্মেন্টস, আর $2 বিলিয়ন মতো অন্যান্য প্রোডাক্ট। আমেরিকা থেকে বাংলাদেশে আসে $2.2 বিলিয়ন মতো। অর্থাৎ এই জায়গায় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সুবিধাজনক পজিশনে আছি। আবার এটাও ঠিক, আমেরিকা হচ্ছে আমদানি নির্ভর একটি জাতি। গোটা দুনিয়া থেকে ছাপানো কাগজ দিয়ে, ডলার দিয়ে দুনিয়ার মূল্যবান সম্পদগুলো আমেরিকা কিনে নিয়ে যায়। এই জন্য আমেরিকা আমদানি নির্ভর জাতি। কারণ এই ছাপানো কাগজের বিপরীতে এখন আর তার কোনো গোল্ড নেই। গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বহু আগে, 50 বছরেরও আগে আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে গিয়েছে। ফলে যেটি হয়েছে, তার ছাপানো মুদ্রা দিয়ে, ডলার দিয়ে গোটা দুনিয়া থেকে তার গুরুত্বপূর্ণ সম্পদ কিনে নিয়ে যায়। আমাদের টাকা যদি গোটা দুনিয়াতে এভাবে চলতো, আমরাও কিনে নিয়ে আসতাম। তো কিনে নিয়ে যায়, এই জন্য গোটা দুনিয়া থেকে তারা কেনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্যারিফ তাদেরকে বেশি দিতে হয়। তারপরও তাদের লাভ। বাংলাদেশ থেকে যে সমস্ত প্রোডাক্ট যায় 74% ট্যারিফ দিয়ে তারা নিয়ে যায়, তারপরও তাদের লাভ। এটি ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখন তারা যে জায়গায় ঘুরে দাঁড়িয়েছে, এর রেজাল্টটা আমাদের ক্ষেত্রে কী হবে আর তাদের ক্ষেত্রেই বা কী হবে, আমরা একটু পর্যালোচনা করে দেখতে চাই। প্রথমত, যে সমস্ত কম্পিটিটিভ দেশগুলো আছে আরএমজির প্রোডাকশন করে, ভারতও করে, ভিয়েতনামও করে, চায়নাও করে। চায়না এবং ভিয়েতনামের ট্যারিফ আমাদের চেয়েও বাড়ানো হয়েছে। ভারতের ট্যারিফ এবং পাকিস্তানের ট্যারিফ কমানো হয়েছে, আমাদের চেয়ে কম। সেক্ষেত্রে যে সমস্ত সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরাও বিক্রি করি, ভারতও বিক্রি করে, এক্ষেত্রে ভারত লাভবান হবে। ভিয়েতনাম একটু টপ কোয়ালিটির জিনিস বিক্রি করে, সেগুলো যদি ট্যারিফ বৃদ্ধিও পায়, নির্দিষ্ট চাহিদা সম্পন্ন জায়গায় সেগুলো যাবে, বৃদ্ধি হওয়ার পরেও যাবে। কিন্তু অ্যাভারেজ লেভেলে আমরা ভারতের কাছে কিছুটা ক্ষতিগ্রস্ত হব। আবার এখানে ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছেন। অর্থাৎ আমার দেশের প্রোডাক্ট তোমার দেশে যায়, সেগুলো ট্যারিফ কমাও, আমরাও কমাবো। আমাদের দেশে তাদের যে প্রোডাক্টগুলো আসে পরিমাণে যেহেতু কম, 74%-এর জায়গায় যদি আমরা 50% করে দিই, 24% যদি কমিয়ে দেওয়া হয়, আর 37 থেকে তারা যদি 24% কমিয়ে দেয়, তো জায়গায় চলে আসবে আগের মতোই। এই জায়গায় ব্যালেন্স করার আমাদের সুযোগ আছে, অথবা তদবির করে, অথবা ইন্টারনাল পাইপলাইনে কথাবার্তা বলে এটা আগের জায়গায় বা আরও কমানো সম্ভব, যদি তাদের ট্যারিফটা আমরা কমিয়ে দিই। কারণ হচ্ছে তাদের, আমরা যে তুলা আমদানি করি তাদের থেকে, সেটা দিয়ে তো গার্মেন্টসের কাজই হয়, তো সেখানে কমে যাবে। তো দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এটা ব্যালেন্স করা সম্ভব। তো এই জায়গাটাতে আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। যেই সমস্ত
প্রোডাক্ট আমরাও তৈরি করি, কম্পিটিটর দেশগুলো তৈরি করে, সেক্ষেত্রে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, সরকারকে বুদ্ধিমত্তার সাথে এই জায়গাটাতে ভূমিকা রাখতে হবে। অন্যদিকে দুনিয়া জোড়া এর ট্যারিফ বৃদ্ধি করে আমেরিকার কি ফায়দা হবে? কিছুটা প্রাথমিক চাপ তারা তৈরি করতে পারবে, তাদের সরকারের ইনকাম কিছুটা বাড়বে, তারা সরকারের ব্যয় কমানো এবং আয় বাড়ানোর পলিসি নিয়েছে, এতে হয়তো লাভবান হবে। কিন্তু দুনিয়া জোড়া আমেরিকার যে প্রভাব, ডলারের যে প্রভাব, মানুষ বিভিন্নভাবে মেনে নিয়েছিল, ডলারের আধিপত্য নষ্ট হবে বা খর্ব হবে এই মর্মে বেশ কিছুদিন থেকে যে গবেষণা হচ্ছে, অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে, সেই অ্যারেঞ্জমেন্টগুলোকে এখন প্রত্যেকটা দেশ সাপোর্ট করবে। চীনকে মানুষ সাপোর্ট করবে এবং কি ইউরোপিয়ান মুদ্রাকেও মানুষ সাপোর্ট করবে। এর বাইরে সুইফটের বাইরে যে লেনদেন প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, ভার্চুয়ালি ইউয়ানের লেনদেন যেটা শুরু হয়েছে, চীনের নেতৃত্বে যে বিকল্প অর্থনৈতিক সিস্টেমের কথা বলা হচ্ছে, এগুলোকে মানুষ এখানে অ্যাপ্রিসিয়েট করবে বাধ্য হয়ে। আমেরিকা দীর্ঘমেয়াদী হলেও এই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে, সময়ের ব্যবধানে এটা প্রমাণ হবে। তারা যে একচেটিয়া ডলার ছাপিয়ে আমদানি করছে এটা তো মানুষ বুঝতো, তারপরও তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে, বাধ্য হয়ে মানুষ দিয়েছে। এখন মানুষ বাধ্য হয়ে এর বিকল্প অনুসন্ধান করবে। আমেরিকা ইমিগ্রেশন পলিসিতে টাইট করেছে, ভিসা পলিসি টাইট করেছে, এমনকি স্টুডেন্ট ভিসার পলিসিটিও টাইট করেছে। এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করবে, তাদের ফেসবুক প্রোফাইল, এক্স প্রোফাইল, অন্যান্য যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইল আছে, এগুলো ঘাটাঘাটি করতে বলা হয়েছে, এমনকি যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, যেগুলো অনলিমিট করা হয়েছে, সেগুলো তাদের পক্ষে দেখা সম্ভব। এগুলো দেখে তারা দেখবে যে এই স্টুডেন্ট ইসরায়েল বিরোধী কোনো পোস্ট করেছিল কিনা, তার মন মানসিকতায় সাম্রাজ্যবাদ বিরোধী কোনো চেতনা আছে কিনা, ইসলামিক হার্ড লাইনে কোনো স্পিরিট আছে কিনা, অথবা এর বাইরেও বিপ্লবকামী কোনো চেতনা আছে কিনা, এগুলো দেখে শুনে তাদেরকে ভিসা দেয়া হবে অথবা দেয়া হবে না। গোটা দুনিয়া থেকে প্রতি বছর প্রায় 12 লাখ স্টুডেন্ট আমেরিকায় যায় এবং $44 বিলিয়ন তারা খরচ করে। আমেরিকার টোটাল যে জিডিপির যে সাইজ, সেটার তুলনায় এটা হয়তো কিছু না, কিন্তু দেখেন বাংলাদেশ থেকে তারা যে সমস্ত প্রোডাক্ট আমদানি করে বছরে $8 বিলিয়ন, একটা দেশের সাথে লেনদেনের সামগ্রিক পরিমাণ। আর স্টুডেন্টদের কাছ থেকে তারা গত বছর পেয়েছে $44 বিলিয়ন। এই যে স্টুডেন্টরা যায়, তাদের অর্থনীতিতে শুধু এই খরচ করা নয়, এরা সেখানে কাজ করে, কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডকে তারা সচল করে। যারা ভিজিট ভিসায় যায়, একই ইমিগ্রেন্ট যারা যায়, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল করে। একজনে কিনছে, আরেকজনে বিক্রি করছে, আরেক জায়গায় সে সার্ভিস দিচ্ছে, প্রত্যেকটা জিনিসে জিডিপিতে যোগ হচ্ছে। তার মানে বাইরের মানুষ এসে তার দেশে জিডিপিতে কন্ট্রিবিউট করছে, খরচ করছে। এরপরে মেধা আর পাচার, যেটাকে আমরা ব্রেন ড্রেন বলি, আমেরিকায় এখনও নাসার যদি 40 জন বিজ্ঞানীকে যদি অনুসন্ধান করা হয়, অর্ধেকেরও বেশি হবে এরা এশিয়ান ব্যাকগ্রাউন্ডের। তারা বুঝবে সময় মতো এই পলিসি দেখা যাবে 10 বছর পরে দেখা যাবে যে তারা মেধাশূন্যতায় ভুগছে। আমাদের দেশ বলি অথবা মুসলিম দেশগুলো বলি, এশিয়ার দেশগুলো বলে, যে ব্রেনগুলো নিয়ে তারা নিয়ে গেছে স্কলারশিপের জায়গার অন্য পড়াশোনা করতে যাক, সেখানে শেষ পর্যন্ত সেখানে ভালো মেধাগুলোকে তারা সেখানে, আপনি গুগলের কথাই বলেন, অ্যামাজনের কথাই বলেন, শীর্ষ পর্যায়ে যারা চাকরি করছে, ভূমিকা রাখছে, বেশিরভাগই তো এশিয়ান। সুতরাং এই যে তারা এই পলিসি মনে করছে যে এতে করে তারা লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী আমেরিকা যেই কারণে আমেরিকা হয়েছে, সেই কারণটা কিন্তু কাট আউট হয়ে যাবে। আর এখনো পর্যন্ত এই পলিসি থেকে আমরা বুঝছি তারা ইসরায়েলকে কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে।
ইসরায়েলের অবস্থা ইতিমধ্যে ল্যাংটা হয়ে গিয়েছে। এই শব্দগুলো পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়াতে তারা চেক দিচ্ছে, আমাদের ভিডিওতে এই শব্দগুলো উচ্চারণ করা এখন টাফ হয়ে গিয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে আমেরিকা এই জিনিসটা করে তার নিজের পাতা ফাঁদে সে কিন্তু ধরা খাবে। একটু কষ্ট হবে বিশ্ববাসীর, একটু সমস্যা হবে এটা রিসাপল করতে, কিন্তু এটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না। আবার নিজ দেশে এভাবে বাড়তি ট্যারিফ আরোপ করার মধ্যে দিয়ে নিজ দেশে তার জিনিসপত্রের দাম বেড়ে যাবে। জনসাধারণের কর্মসংস্থান, যে সমস্ত যাদের কোম্পানির খরচ বেড়ে যাবে তাদের কর্মসংস্থান তারা সংকুচিত করবে, মানুষ চাকরি হারাবে, বিভিন্নভাবে সামাজিক অস্থিরতা তৈরি হবে। অবস্থা তো এমন হবে মিস্টার ট্রাম্প মধ্যমেয়াদী অবস্থায় তার জনপ্রিয়তা তার দেশে হারাতে পারেন। এটাও আরেকটা গেমের অংশ হতে পারে। আরেকটা গেমের অংশ হতে পারে কার পাতা ফাঁদে তিনি পা দিচ্ছেন, তার অ্যাডভাইজার কারা, এই অ্যাডভাইজাররা তারা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড চিন্তা থেকে আমেরিকা যদি কোনো পলিসি গ্রহণ করে, আমেরিকার দীর্ঘ ইতিহাস বলছে তারা যে পলিটিক্যাল ইকোনমি এবং তারা যে কূটনীতিক রাজনীতি, যে জিনিসগুলো দিয়ে গোটা দুনিয়াতে তারা নেতৃত্বে আছে, সেই জায়গাগুলোতে তারা শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে পলিসি তৈরি করার কারণে তারা কিন্তু সেই জায়গাগুলো থেকে তারা হোঁচট খাবে, এটা নিশ্চিত তারা হোঁচট খাবে। সুতরাং আমরা কোনোটাতেই আমাদের হতাশ হওয়ার কিছু নাই, বরঞ্চ এই সিদ্ধান্তটাই যদি হয় সত্যিকার অর্থে বিশ্ব রাজনীতিতে আমেরিকার পতন আরও ত্বরান্বিত হবে। এবং সুতরাং আমরা এখানে হতাশ হচ্ছি না, এটা আমরা বিষয়টাকে যদি পলিটিক্যাল ইকোনমির দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা কোনোভাবেই আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা এটাকে নেগেটিভভাবে নিব না, বরঞ্চ এই জায়গাটাকে কীভাবে মোকাবেলা করা যায়, ব্যালেন্স করা যায় এবং একক নির্ভরশীল না হয়ে এটাকে নতুন উইন্ডো কীভাবে খোলা যায়, আমাদের আরএমজির জন্য আরও কিছু উইন্ডো কীভাবে খোলা যায়, এবং আমরা যদি বাস্তবিক অর্থে যদি রেট কম করতে পারি, ন্যায্য মূল্য দিতে পারি, তাহলে বাধ্য হয়ে আমার প্রোডাক্ট নিতে হবে। সেটা নিজেরা যাতে জুলুমবাজ না হই। আমাদের গার্মেন্টস শিল্পে যারা আছেন তাদেরকেও বলতে চাই, আপনারাও যাতে জুলুমবাজ না হন। আপনাদের শ্রমিক যারা আছে, কর্মী যারা আছে, তাদের প্রতি আপনারা সদয় হন এবং দেশবাসী সচেতন হন। যারা শ্রমিক এবং কর্মী আছি তারা যে কোনো মুহূর্তে হুট করে এমন পরিস্থিতি তৈরি করে একটা ফ্যাক্টরিকে যাতে অচল করে না দিই, এমন অবস্থা তৈরি না করি যাতে করে সামগ্রিকভাবে ফ্যাক্টরি অচল হয়ে যায়। আমরাও সেটা খেয়াল রাখতে হবে যাতে আমরা কারো পাতা ফাঁদে পা না দিই। সামগ্রিকভাবে অর্থনৈতিক পলিসি নির্ধারণ করার জন্য আমাদের গভীর চিন্তা বিনিয়োগ করতে হবে, সময় দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন প্রয়োজনে তাদের সাহায্য নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত আমাদের সেটি যত কঠিনই হোক সেই সিদ্ধান্তটা যাতে আমরা নিতে পারি। আল্লাহ আমাদের